এই মুহূর্তটি আমার জন্য খুব বিশেষ। সময়চারী পথ হাঁটছে 4 বছর, পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। সেই অর্থে খুবই নবীন একটি দল। আপনারা দেখলেন যে নবীন এবং প্রবীণ বলবো না, মনে তো সকলেই নবীন, হয়তো বয়সের ভার কিছুটা থাকে, কিন্তু আমরা সকলে একসঙ্গে পথ চলছি। কিন্তু এই শুরুর যে শুরু, সেটা তো মনে করতেই হয়। আমার প্রথম পথ চলা, প্রথম যার কাছে প্রথাগতভাবে শিক্ষা, তিনি অমিতাভ বাগচি। ছোটবেলায় মায়ের কাছে প্রথম উচ্চারণের পাঠ, কিন্তু প্রথাগত যে শিক্ষা যেটি নিতেই হয়, সেটি কিন্তু এই মানুষটির হাত ধরে। আমার আজও মনে পড়ে, তখন আমি ক্লাস 4, কলাভৃতে, বন্ডেল গেটের ওখানে, আপনারা অনেকেই জানেন, কলাভৃতে তখন আমি প্রথম এই শিক্ষার পাঠ নিতে শুরু করি। প্রথম দিন যেদিন স্যারকে দেখি, মনে হয়েছিল বাবা কি রাগী লোক, কিন্তু পরে বুঝেছি যে ভিতরে অপার স্নেহ। এবং প্রথম দিন থেকেই তিনি যেভাবে একেবারে হাতে কলমে, আমার কাছে খাতাটি এখনো আছে, সেটি আমার কাছে অমূল্য সম্পদ, যে প্রথম দিনই তিনি ছন্দ কিভাবে বুঝবো, ওই ছোট বয়সেও অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, ছন্দের যে জ্ঞান, সেটি তিনি প্রথমেই শুরু করেছিলেন। তো একটা থিওরিটিক্যাল পার্ট আছে সেই পুরো খাতার। এবং আমার মনে আছে প্রথম কবিতা শেখা মিথ্যে কথা, শঙ্খ ঘোষের। এবং সেখানে উনি ওই পংক্তির পাশে পাশে এস প্লাস, এস মাইনাস, এস প্যাথোজ, এস লাফটার, এরমভাবে লিখে লিখে দিতেন। এই যে পর্দা, গলার স্বর পর্দা কিভাবে ওঠানামা করবে, ওইভাবে তিনি বেশ একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাগ করে নিয়েছিলেন। কি সুন্দর! এবং আমি ওটা দেখে দেখে, তখন তো কিছুটা অনুকরণ করা, সেইভাবে শিখতাম। তারপর অনেক দিন কেটে গেল, স্যারের শরীর সঙ্গ দিল না, বড় অকালে চলে গেলেন। এই মানুষটি, যিনি 70-এর দশক থেকে তার কাজ শুরু করেছিলেন আবৃত্তি শিল্পী হিসেবে। একটা সময় আমি, দিদি হয়তো জানেন যে, মানে দিদি জানেন, আমার থেকে বেশি তো উনি জানবেন, যে সম্ভবত আমি যদি খুব ভুল না করি, বোধহয় কবিতা রানার বলা হতো অমিতাভ বাগচিকে। আজ এই আয়োজনটা করতে পেরে আমি খুব ভিতর থেকে আমার একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। যখন সময়চারী আমরা শুরু করেছিলাম, এই ইচ্ছেটা আমার মনের মধ্যে ভীষণভাবে ছিল, যে স্যারের নামে একটা স্মারক বক্তৃতা যদি শুরু করা যায়। সেটি করতে পারছি, সেটি আমার জন্য খুব আনন্দের। আমি জানি সময়চারীর সকল যারা সদস্য, তাদের জন্যও আনন্দের। এবং যে মানুষটির হাত ধরে এই স্মারক বক্তৃতা প্রথমবার উচ্চারিত হবে, তিনি আমাদের সকলের প্রিয় মানুষ। তার কাছে তো শুধু আমরা একটা পারফরমেন্স কেমন হবে, মঞ্চে আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে বলবো, শুধু তো সেটুকুর পাঠ আমরা নিই না। আমরা সার্বিকভাবে দেখি যে একজন মানুষ কেমন হন, একজন শিল্পী কেমন হতে পারেন। নিজে থেকেই আমাদের মাথা নত হয়ে আসে, আমাদের প্রণত চিত্ত হয়। সেই রকম মানুষ বিজয়লক্ষ্মী বর্মন। আমরা সত্যিই খুব খুশি যে আজ এই স্মারক বক্তৃতা, যার শিরোনাম কবির মনন, আবৃত্তি শিল্পীর সৃজন, এই বিষয়ে এই বক্তৃতা আপনাদের কাছে রাখবেন বিজয়লক্ষ্মী বর্মন। এর বেশি আমার আর কিছু বলা উচিত নয়। সময়চারীর সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার। সুতীর্থ এরকম একটা আয়োজন করেছেন, সেটা সম্পর্কে আর নতুন করে কি বলবো।
এবং এখানে যে দুটি আমি শুনলাম, যে দুটি পরিবেশন খুবই ভালো, ভালো বললে ঠিক বলা হয় না, খুবই পরিণত মননের ফসল। অমিতাভ বাগচি সম্পর্কে কিছু বলতে গেলে আমার প্রথমেই সংকোচ হয় যে অমিতাভ তো আমার চেয়ে অনেকটা ছোট, আর অমিতাভকে আমি খুব ছেলেবেলা থেকে দেখেছি। যখন অমিতাভ প্রথম আবৃত্তি প্রতিযোগিতা করে বেড়াতো, আমরা সবাই বেড়াতাম, তখন অমিতাভও ছিল। প্রথম ওকে শুনেছিলাম চিন্ময়ী স্মৃতি পাঠাগারে একটা প্রতিযোগিতায়। তখন যে অমিতাভর আবৃত্তি শুনেছিলাম, সেখান থেকে ও যে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছিল সেটা পরে পরে ক্রমশ দেখতে দেখতে শুনতে শুনতে বুঝেছি। এবং বুঝেছি যে একজন মানুষ যে গড়ে ওঠে কি অসম্ভব চেষ্টায়, তার একটা জীবন্ত উদাহরণ অমিতাভ। কিন্তু মুশকিল হচ্ছে যে তাই রোগ ব্যাধি তাকে গ্রাস করলো। এটা অকাল বিসর্জন হলো একটা মস্ত বড় প্রতিভার। শ্রদ্ধায় স্মরণ করি আমাদের অমিতাভকে। আজকে আমাদের বিষয় অমিতাভর স্মরণে কবির মনন, আবৃত্তি শিল্পীর সৃজন। কবি যে কবিতা লেখেন, তার মনে যে অনুভূতি সঞ্জাত হয় এবং তার মাথার মধ্যে যে শব্দপুঞ্জ বারবার ঠেলা দিতে থাকে বেরিয়ে আসার জন্য, তারই একটা মিলিত ফল তার কবিতা। এখানে তিনি নিজেই তার সৃষ্টির উদ্যোক্তা এবং উদ্গাতা। আবৃত্তি শিল্পী কি করছেন, সেই কবিতা আমি বুঝতেই পারছেন, একটা কবিতা বলতে আমি সব কবিতার কথাই বলছি, সেই কবিতা কণ্ঠে ধারণ করছেন এবং শ্রোতার সামনে পরিবেশন করছেন। অনেকের মত এই রকম যে তাহলে আবৃত্তি শিল্পী তো কোনো মৌলিক শিল্প ভাবনার কাজ করেন না, মৌলিক কাজটা কবির, সেখানে আবৃত্তি শিল্পী সেটার বাহক মাত্র। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কিন্তু আরো অনেকগুলো প্রয়োগ শিল্পকে এই ধারার মধ্যে ফেলে দেব। যেমন গান, গান কি গায়কের কেবল না, তিনি গীতিটা পেয়েছেন, তিনি সুরটা পেয়েছেন, তিনি অন্যান্য অনুষঙ্গের সাহায্য পেয়েছেন, তারপর তিনি গাইছেন। নাটক, নাট্য লিখিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, অন্যান্য শিল্পের প্রয়োগ সেখানে হচ্ছে, তারপর আমরা অভিনেতাকে মঞ্চে দেখছি। অথচ প্রধান হয়ে থাকছেন নাটকে অভিনেতা, গানে গায়ক। তাহলে কেন কবিতার ক্ষেত্রে আবৃত্তি শিল্পীকে শিল্পী বলা হবে না? সত্যি তো এটার কোনো যুক্তি নেই না, এক নম্বরেই। কিন্তু আরো একটা কথা আছে, কবি যখন লেখেন ঠিকই তার প্রেরণা তো থাকেই, এবং বহু কবিরই পরবর্তী লেখায় হয়তো পড়েছি যে তাড়া করতে থাকে ওই শব্দগুলো, মনে হয় এখনই লিখে না ফেললে পারবো না। শক্তি চট্টোপাধ্যায়ের একটা লেখায় পড়েছিলাম যে লিখে ফেলার পর আমি শ্রান্ত হয়ে পড়তাম, মনে হতো আর শরীরে কোনো শক্তি নেই। মানে এতক্ষণ যে ভয়ানক কি বলবো আবেগটা তাকে চালনা করেছে, সেইটা যখন শেষ হলো তখন তার আর শরীরেও শক্তি বাকি নেই। তো এই যে কাজটা তিনি করছেন সত্যিই তার মৌলিক ভাবনা থেকে, কোনো সন্দেহ নেই। কিন্তু মৌলিক ভাবনা কেবল কাকে বলবো আমরা? কবিকেও কি অভ্যাস করতে হয় না কবিতা লেখার জন্য? অজস্র কবিতাকে তিনি পাঠ করেন না। এবং শুধু তাই নয়, একটা কবিতার নির্মাণ বিষয়ে তাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয়, তার অভিজ্ঞতাকে ব্যবহার করতে হয়, তবেই কিন্তু তার কবিতা তিনি লিখতে পারেন।
তাকে ভাবতে হয় কেমন ছন্দ ব্যবহার করবেন অথবা ব্যবহার করবেন না, কেমন চলন ব্যবহার করবেন। যদি অন্তমিল থাকে তাহলে অন্তমিল কি প্রত্যেক পংক্তির শেষে একটা, প্রত্যেক পংক্তি কি তার ওই একটাতেই শেষ হয়ে যাবে, না পরের পংক্তিতে তারও পরের পংক্তিতে গড়িয়ে আসবে? তা যদি হয় তাহলে সেটা কেমন করে পাঠ করা হবে? যদি কবি নিজেই পাঠ করেন তাহলেও, বা এই যে যতির ব্যবহার, তিনি কিভাবে যতিটা দেবেন, এগুলো সবই কিন্তু তার ভাবনার মধ্যে থাকে। এই যেমন আমাদের খুব পরিচিত একটা কবিতা রবীন্দ্রনাথের ধর্মমোহ, এখানে একটা পংক্তি আছে না, দেবতার নামে এই যে শয়তান ভজা। রবীন্দ্রনাথের যেরকম খুব শিলিত শব্দের ব্যবহার, তার মধ্যে শয়তান কথাটা খুব বেমানান, কিন্তু এক্ষেত্রে ওটা প্রয়োজন, কবি সেটা বুঝেছেন এবং প্রয়োগ করেছেন। আরো একটা খুব পরিচিত কবিতার কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। ওখানে একটা লাইন আছে না, খুব জিতেছিস তো মাইরি। আমি দেখেছি এক একজন একটু অস্বস্তি বোধ করেন মাইরি শব্দটা বলবো সকলের সামনে, কিন্তু ওখানে ওই পরিস্থিতিতে বন্ধুরা বলছে বন্ধুকে, সে তো বলতেই পারে, ফলে ওটা কবির কাছে মনে হয়েছে ব্যবহার করার মতো। এবার যদি কবিকে আমরা বলি যে এই সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি যান, তবে তার ফসল হিসেবে উৎপন্ন হয় কবিতা, তাহলে পরে আমরা বলি আবৃত্তি শিল্পীর কথা। কবিতা লেখা হলো, কবি নিজে পাঠ করলেন, হয়তো তার মধ্যে অনেক সংশোধন করলেন। এই সেদিন পড়ছিলাম জীবনানন্দ সম্পাদকের দপ্তরে পাঠিয়ে দিয়েছেন লেখা ছাপবার জন্যে, তারপরে বলেছেন ওটা ফেরত পাঠানোর মধ্যে অনেক সংশোধন বাকি আছে। তো এই একটা ভীষণ অসন্তোষ নিজের মধ্যে কাজ করতে থাকে কবির, যার জন্য তিনি বারে বারে সংশোধন করেন। আমরা রবীন্দ্রনাথের কবিতায় দেখেছি সঞ্চয়িতার পৃষ্ঠায় পৃষ্ঠায় যে কত রকম ভাবে তিনি কেটেছেন এবং আবার লিখেছেন, বা এমনি সত্যি তার কবিতা বা অন্যান্য রচনা সমস্তই তিনি বহুবার সংশোধন করেছেন, বহুভাবে লিখেছেন। রক্তকরবী নাটকেরই 14টা ভার্সন আছে। তো তাহলে একজন স্রষ্টা যিনি, তিনি নিজেকে প্রতি মুহূর্তে ভেঙে গড়ছেন। যেমন কবি, আবৃত্তি শিল্পীর সেখানে ভূমিকাটা কি? এই কবিতাটি ধরা যাক একজন আবৃত্তি শিল্পীর হাতে পৌঁছালো, তার কি কাজ? তিনি কবিতাটি পড়লেন, প্রথম পাঠে তার ভালো লাগলো, দ্বিতীয় পাঠে আরো বেশি ভালো লাগলো। তাই যদি হয় এবং তার যদি মনে হয় যে এটা আমি আরো 5 জনকে শোনাতে পারি, তাহলে পরে তার কিন্তু প্রথমে প্রয়োজন ওই কবিতাটির প্রেক্ষিতটা বোঝা, ওই কবিতাটির চলনটা বোঝা, এবং ওই কবির যেভাবে বিচরণ কবিতার ক্ষেত্রে তার আগে থেকে হয়ে আসছে, এটাও কিন্তু জানা প্রয়োজন। আমাদের একটা খুব মুশকিল হচ্ছে যে আমরা পূর্বাপর কবিতা পড়ি না। একজন কবির একটা কবিতা পেলাম, খুব ভালো লাগলো, তার আগে তিনি কি ধরনের লিখছিলেন সেটা জানার চেষ্টা করি না, বা ওই কবিতার প্রেক্ষিতটা কি হতে পারে। সবসময় যে খুব বইপত্রের সাহায্য পাওয়া যায় এমন হয়তো না, কিন্তু চেষ্টা করতে হয় অন্তত বোঝবার, নিজের মনেও বোঝবার যে কি হতে পারে এটা। তো সেইটা বুঝে এবং তার সঙ্গে তার নিজের যে কণ্ঠ সম্পদ আছে, তার উচ্চারণের যে স্পষ্টতা আছে, সেই সমস্তটা দিয়ে তিনি যখন পরিবেশন করছেন, তখন কিন্তু কবিতার সঙ্গে আর একটা নতুন মাত্রা যোগ হচ্ছে। এই কারণেই আবৃত্তি শিল্পীও শিল্পী। তিনি কিন্তু কেবল কবিতার বাহন না, তিনি কবিতার একটা অন্য রূপের সৃজকও বটে। তো এইরকম কি বলবো, আবৃত্তিকারের কবির মনন এবং আবৃত্তি শিল্পীর সৃজন, এটা কিন্তু একটা বহমান ধারা, এটার মধ্যে কোনো বিরোধ নেই। একটা সময় এই বিরোধ বাঁধিয়ে দেবার খুব চেষ্টা ছিল,
কবির কাছে এখনো আবৃত্তি ব্যাপারটা খুব ফেলনা, এবং অনেক শ্রোতার কাছেও যে আবৃত্তি কেন শুনবো, কোনো মানে হয় না। আমরা যদি এক্ষেত্রে ভেবে নিই যে আমরা ভালো কবিতা এবং ভালো আবৃত্তির কথা বলছি, তাহলে পরে কিন্তু এই বিরাগ জন্মানোর কথা নয়, কবিরও না আর শ্রোতারও না। কেন, কি বলবো, কবিতা একভাবে কবি লিখছেন, সেটাকে আর একভাবে আবৃত্তি শিল্পী সৃজন করছেন। এই যে এখানে শিরোনামটা দেওয়া হয়েছে, কবির মনন, আবৃত্তি শিল্পীর সৃজন। তো সেই সৃজনের কথাটা আমরা কিন্তু মেনে নিতে চাই এবং তার প্রমাণ রাখতে চাই আমাদের শিল্প ভাবনায় এবং আমাদের উচ্চারণে। কেন আবৃত্তি শিল্পী একজন মৌলিক শিল্পী বলে গণ্য হবেন না? কেন হবেন না? তার নিজের, কি বলবো, ইনপুটটা কিন্তু ওই কবিতার সঙ্গে পড়ছে, তাতেই একটা নতুন কিছু তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথও কিন্তু একসময় বলেছিলেন যে কবিতার আবৃত্তি ব্যাপারটি খুব সুন্দর, অবশ্যই সেটা ঠিকঠাক যথাযথ হওয়া চাই, তবেই না। যেমন ধরা যাক যে, কি বলবো, একজনের গলা খুব ভালো, উচ্চারণও খুব ভালো, কিন্তু বোঝা যায় যে তার সঙ্গে কবিতাটার কোনো যোগ তৈরি হয়নি। তিনি জানেন না কিভাবে স্ক্যান করতে হবে কবিতাটি, তিনি জানেন না কিভাবে ওর অর্থ প্রকাশ করতে হবে। এবার তিনি কি কেবল কণ্ঠ আর উচ্চারণের জোরে আবৃত্তি শিল্পী হবেন? আমরা বলবো না, না, কণ্ঠ, উচ্চারণ ইত্যাদি ইত্যাদি এগুলি তো বাইরের দিক, কিন্তু ভিতরের দিকে তো তার মনন আছে, তার বোধ আছে। সেইটা যদি তিনি তার আবৃত্তির মধ্যে সঞ্চারিত করতে না পারেন, তাহলে কিন্তু তার চেষ্টাটা বৃথাই। আমি আর নতুন কথা কি বলবো আমি জানি না। এই আমার মূল কথাটা কিন্তু এই, সত্যি বলতে আর কিছু বলবার নেই। আমি বোধহয় খুব কম সময় বলতে পারলাম। যদি আপনারা মানেন, আপনাদের সকলের মনে হয় যে কবিতার সঙ্গে সঙ্গে আবৃত্তিরও এই শ্রদ্ধার জায়গাটা থাকা উচিত এবং আমরা সেটা রাখতে চেষ্টা করব, তাহলে কিন্তু কবিতা আর আবৃত্তিকে লড়িয়ে দেওয়া হয় না ইস্টবেঙ্গল মোহনবাগান করে। তখন কিন্তু ওরা পরস্পরের সহযোগী। আমার এই পর্যন্তই, আমার বিদ্যে শেষ। যে কথাগুলি বললেন দিদি, এত গুছিয়ে এত সুন্দর করে ছোট্ট পরিসরে বললেন, যার জন্য কথাটা হয়তো তাড়াতাড়ি শেষ হলো। এটাও আমাদের হয়তো একটা শিক্ষার জায়গা, যে বিষয় নিয়ে বলবো সেটিকে কেমন করে একেবারে গুছিয়ে নেব, একেবারে আমার বৃত্তের মধ্যে সাজিয়ে নেব। পরিবেশিত হলো অমিতাভ বাগচি স্মারক বক্তৃতা, প্রথমবার, যার বিষয় ছিল কবির মনন, আবৃত্তি শিল্পীর সৃজন। এই বক্তৃতা আপনাদের সামনে প্রদান করলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন। আমরা সময়চারীর পক্ষ থেকে তাকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের অন্তরের ভালোবাসা জানাই। আর যার নামে এই স্মারক বক্তৃতা শুরু হলো, এই বছর শুরু হলো এবং আগামী বছরেও আমরা তো চেষ্টা তো অবশ্যই করব যে প্রতি বছরই যাতে এই উদ্যোগটি আমরা নিতে পারি। আমরা জানি যে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে এই উদ্যোগ অবশ্যই আমরা নিতে পারবো।